স্টুডেন্টস, আজকে আমি কেমিক্যাল বন্ডিংয়ের হাইব্রিডাইজেশন টপিকটা হাইব্রিডাইজেশন কিভাবে বের করতে হয় খুব সহজে শর্টকাটে, এবং এই ভিডিওটা যদি তোমরা দেখার পরে প্রায় 30 সেকেন্ডের মধ্যে হাইব্রিডাইজেশন যে কোনো কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন বের করতে পারবে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। সো এই কেমিক্যাল বন্ডিং অধ্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কেমিস্ট্রির অধ্যায়, যেটা থেকে প্রায় নিট পরীক্ষায় প্রতি বছর মিনিমাম 4 থেকে 5টা কোশ্চিন আসে। আচ্ছা, তার আগে বলে দিই, এই ভিডিও বা এই ক্লাস যেসব ছাত্রছাত্রী ডাক্তারি পরীক্ষা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিট পরীক্ষা দেবে 2020 সালে, বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, যেটাকে জেই এখন বলা হয় বর্তমানে, অথবা স্টেট লেভেলের যদি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দাও সেক্ষেত্রেও হাইব্রিডাইজেশন থেকে কোশ্চিন আসে। কিন্তু নিট বা জেইর ক্ষেত্রে, বিশেষ করে মেডিকেল এক্সামের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন থেকে কোশ্চিন একটা দুটো কোশ্চিন প্রতি বছরেই আসে। তাহলে দেখো, যারা বেসিক কনসেপ্টগুলো জানো তারা বুঝতে পারবে, কিন্তু যাদের কেমিক্যাল বন্ডিং সম্পর্কে ভালোভাবে পড়া নেই তাদের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হবে। তাই আমি আগেই বলে দিচ্ছি, আমি এখানে বেসিক জিনিস বলবো না, আমি ডাইরেক্ট কিভাবে হাইব্রিডাইজেশন বা বাংলাতে সংকরায়ন বের করতে হয় তার শর্টকাট নিয়ম এবং কনসেপ্টটা যেটা যতটুকু বলার সেইটুকু বলবো। ওকে, খুব প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে তোমরা হাইব্রিডাইজেশন বের করতে পারবে। ওকে, তাহলে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন জিনিসটা কি হচ্ছে, আমরা জানি যে কোনো পরমাণুর মধ্যে থাকে হচ্ছে অরবিট বা কক্ষ, যেটাকে আমরা বলি অরবিট, তারপর হলো সাবশেল থাকে, সাবশেলের পর ভিতরে থাকে আবার অরবাইটাল বা কক্ষক, কক্ষকের মধ্যে হচ্ছে ইলেকট্রনগুলো থাকে। সো এগুলো আমরা জানি, অ্যাটম স্ট্রাকচার চ্যাপ্টারে পড়েছি কোয়ান্টাম সংখ্যা থেকে। তো হাইব্রিডাইজেশনে কি হয় যে এই যে সাবশেলগুলো কোয়ান্টাম নাম্বারে যে আমরা জানি যে সাবশেল কোনগুলো, আমাদের sp-d-f, অর্থাৎ আমরা যে পিরিয়ডিক টেবিল জানি যে sp 4 ধরনের মৌল আমরা জানি, s ব্লক, p ব্লক, d ব্লক আর হলো f ব্লক, এগুলোকেই সাবশেল বলা হয় বা উপকক্ষ বলা হয় বাংলাতে। তো এগুলো হচ্ছে পরস্পরের মধ্যে যখন একটা যৌগ গঠিত হচ্ছে, তারা পরস্পরের মধ্যে এই সাবশেলগুলোর মধ্যে যে সংকরায়ন করছে সেই সংকরায়ন আমাদের বের করতে হয়। সো আমি আর বেসিক বলবো না, তাহলে হাইব্রিডাইজেশন কত প্রকারের হয় আমি সেটা লিখে নিচ্ছি। হাইব্রিডাইজেশন হলো sp2, sp3, sp3d, sp3d2 আর হলো sp3d3। তাহলে এই আমরা 6 প্রকারের, আচ্ছা, sp, sp2, sp3, sp3d, sp3d, 3d2, sp3d3, তাহলে কয়টা পেলাম আমরা? 3 3 6। ওকে, sp3d, আচ্ছা, আমরা 6 প্রকারের এই হাইব্রিডাইজেশন পাবো। ওকে, এইগুলো আমাদের বের করতে হবে, অর্থাৎ কোনো কম্পাউন্ড দেওয়া থাকবে, তার আগে হাইব্রিডাইজেশনের একটা শর্টকাট আমি ফর্মুলা লিখবো যে হাইব্রিডাইজেশন সমান সমান কি মনে রাখবে, সিগমা, আমি ইংরেজিতে লিখছি, সিগমা বন্ড প্লাস হলো লন পেয়ার
ইলেকট্রন। কোনো যৌগের ইনঅর্গ্যানিক কম্পাউন্ডের ক্ষেত্রে হাইব্রিডেশন নির্ণয় করতে গেলে কি হচ্ছে, সিগমা বন্ডটা বের করতে হবে, সিগমা টোটাল সিগমা বন্ডের সংখ্যা আর হলো লন পেয়ার যদি থাকে সেই লন পেয়ারটা দুটো যোগ করে যেই সংখ্যাটা বের হবে সেই সংখ্যাটা আমরা এখানে দেখো, এখানে এস সাবশেল আর হলো পি সাবশেল, তাহলে এখানে সংখ্যাটা আমরা কত পাচ্ছি 2, এখানে সংখ্যাটা পাচ্ছি 3, এখানে পাচ্ছি 4, এখানে 5, এখানে 6, এখানে হলো 7। এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা হচ্ছে সাবশেলের টোটাল সংখ্যা। দেখো এখানে এস একটা পি একটা, দুটা হলো, তাহলে এইভাবে হিসাব করলে আমি এরকম পাচ্ছি। এখানে দেখো 3টা, এখানে একটা এস সাবশেল, 3টা, 4টা আর 4 3 হলো 7। তাহলে এই সংখ্যাটা আমি কেন লিখলাম, এই সংখ্যাটা লেখার উদ্দেশ্য আমার হচ্ছে যে সিগমা বন্ড প্লাস লন পেয়ার মিলে এর মধ্যেই কোনো একটা সংখ্যা আসবে, তখন আমি ডাইরেক্ট এটা বলে দেব যে ওই যৌগটা বা কম্পাউন্ডটা যেই সংখ্যার সঙ্গে মিলবে সেই হাইব্রিডেশনে আছে। ওকে, তাহলে ফর্মুলা হলো এটা। এখন তার আগে একটা জিনিস মনে রাখবে যে আমাদের যে মৌলগুলো যৌগ গঠনের সময় কি করে একে অপরের সঙ্গে বন্ড দ্বারা যুক্ত হয়। মনে রাখবে হাইড্রোজেন, অক্সিজেন এবং হ্যালোজেন, অর্থাৎ হ্যালোজেন যে মৌলগুলো আছে, হ্যালোজেন মৌল কি কি, হ্যালোজেনগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর হলো আয়োডিন। এই চারটাকে আমরা, আর স্ট্যাটিন আছে, স্ট্যাটিনকে ধরছি না, হ্যাঁ, এই চারটা মেনলি হ্যালোজেন মৌল। আর অক্সিজেন আর হাইড্রোজেন যখন কোনো এলিমেন্টের সঙ্গে অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত থাকবে তারা যে বন্ড গঠন করবে, মনে রাখবে হাইড্রোজেন সবসময় একটা বন্ড করে, বন্ড নিয়ে কি হচ্ছে অন্য মৌলের সঙ্গে যুক্ত থাকে। অক্সিজেন হলো সবসময় ডবল বন্ড গঠন করে। ওকে, আমি বন্ড দিয়ে দেখতেছি। হাইড্রোজেন একটা বন্ড দ্বারা যুক্ত থাকবে অন্য মৌলের সঙ্গে, অক্সিজেন সবসময় দুটো বন্ড। কারণ তোমরা এখন জাস্ট এগুলো মনে রাখো কেন হয় এটা, আমি জাস্ট নিয়মটা এখন শেখাচ্ছি, নিয়ম জাস্ট আমি হাইব্রিডেশন বের করার শেখাচ্ছি। তোমরা এই জিনিসগুলো মনে রাখলে যে কোনো যৌগের হাইব্রিডেশন বের করতে পারবে। কারণ আমি যদি সব কিছু বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে এবং সেটা আমার থিওরি ক্লাস হয়ে যাবে। ওকে, তোমাদের যদি বেসিক কারোর যদি না জানা থাকে কমেন্টে জানাতে পারো। আমি বেসিকগুলো কেন হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের যে ভ্যালেন্সি যোজ্যতা পূরণ করতে হয়, হ্যাঁ, অক্সিজেনের যোজ্যতা 2, সেই জন্য। তো সেগুলো আমি বেসিক জিনিস এখন বলবো না। হ্যালোজেন মৌলগুলো অন্য মৌলের সঙ্গে যুক্ত হলে কোথায় একটা বন্ড দ্বারা যুক্ত হয়, সিঙ্গেল বন্ড দ্বারা। মনে রাখবে কি হচ্ছে, সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত হয়। ওকে, এই তিনটা মনে রাখতে হবে। জাস্ট এইগুলো মনে রাখলেই এখন দেখি যেগুলো মানে বেশিরভাগ যে কোশ্চেনগুলো আসবে এর মধ্যে থেকেই তোমরা কোশ্চেনগুলো সলভ করতে পারবে। আমি উদাহরণ নিচ্ছি, যেমন আমি এখন কোশ্চেন সলভ করে দেখাবো। একটা যৌগ নিচ্ছি ON3-, এবং আমি সহজ কোশ্চেন নিচ্ছি না, টাফ লেভেলের কোশ্চেন নিচ্ছি। যেগুলো সহজ সেগুলো তো ইজিলি পারবে, আমি এর সঙ্গে আবার মাইনাস দিয়ে দিলাম। তাহলে এখানে আমি এর হাইব্রিডেশন, ধরো তোমাকে বের করতে বলা হলো যে হাইব্রিডেশন কত, কি হাইব্রিডেশনে আছে। তাহলে কি করতে হবে, প্রথম তো এই নিয়ম জানার পরে এখানে টোটাল কি করতে হবে, ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যাটা বের করতে হবে এই কম্পাউন্ডের মধ্যে। ওকে, তাহলে এখানে ভ্যালেন্স ইলেকট্রন কিভাবে বের করি, ভ্যালেন্স ইলেকট্রন বের করার নিয়ম হচ্ছে, ভ্যালেন্স ইলেকট্রন আমরা কাদের বলি, যে মৌলগুলোর সর্ববস্থিত কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে তাকে হলো ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়। নাইট্রোজেনের বাইরের কক্ষে হচ্ছে, নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন সংখ্যা হলো 7টা, বাইরের কক্ষে থাকে হলো 5টা।
তাহলে নাইট্রোজেনের হলো ভ্যালেন্স ইলেকট্রন 5টা, আর এখানে সেন্ট্রাল, এই শুধু সবগুলোর ভ্যালেন্স ইলেকট্রন বের করতে হবে না, দুটোর বের করতে হবে না, এখানে সেন্ট্রাল অ্যাটমটার ভ্যালেন্স ইলেকট্রন বের করতে হবে। সেন্ট্রাল অ্যাটম কোনটা? এটা নাইট্রোজেন, কি যেটা কম সংখ্যায় থাকবে, সহজভাবে কীভাবে, যেটা কম সংখ্যায় থাকে সেটাই সেন্ট্রাল অ্যাটম হয়। ওকে, মানে এটা হবে সেন্ট্রাল অ্যাটম। তাহলে সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন বের করলাম 5, নাইট্রোজেনের 5, আর এখানে অক্সিজেনের লাগবে না, এখানে কি আছে? মাইনাস চিহ্ন। মাইনাস মানে কি? মানে একটা ইলেকট্রন এর মধ্যে আবার ঢুকে যায়, তাহলে একটা ইলেকট্রন কি করব? যোগ করব। তাহলে টোটাল সংখ্যা হচ্ছে কত? 6। কিন্তু তার আগে করতে হবে কি? আমাদের গঠনটা করতে হবে। নাইট্রোজেন এটা সেন্ট্রাল অ্যাটম, 6টা হয়ে গেল। তখন আমি নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম 6টা আমি ইলেকট্রন বসাবো। ওকে, এই 6টা ইলেকট্রনের সঙ্গে অক্সিজেন কটা আছে? 3টা অক্সিজেন। তাহলে 3টা অক্সিজেন আমি কি হচ্ছে, আর আমি কি বললাম এক্ষুনি, যে অক্সিজেন কি হচ্ছে? কোনো মৌলের সঙ্গে ডবল বন্ড দ্বারা, হ্যাঁ, যুক্ত থাকে, দ্বিবন্ধন দ্বারা। তাহলে এখানে এখন দেখো এগুলো কি? ডবল বন্ড। ডবল বন্ড, তার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো এই যে বন্ধনগুলো দু ধরনের হয়। একটা হলো সিগমা বন্ড, আর বাংলাতে লিখছি এবং পাই বন্ড। ওকে, সিগমা বন্ড আর হলো পাই বন্ড। এই সিগমা বন্ড, আমাদের সিগমা বন্ডের সংখ্যাটা লাগবে। আমি হাইব্রিডাইজেশনের সূত্রে লিখে দিয়েছি, দেখো কি, যে হাইব্রিডাইজেশন সমান সমান হলো সিগমা বন্ড প্লাস হলো লন পেয়ার সংখ্যা। তাহলে সিগমা বন্ড আবার কিভাবে বের করে? সিগমা বন্ড কোনো যৌগে, দেখো, আচ্ছা, যৌগের মধ্যে বন্ধন কয় ধরনের হতে পারে? এগুলো তো আচ্ছা, এগুলো বন্ড, কিন্তু আমরা একটা যৌগের মধ্যে সিঙ্গেল বন্ড হতে পারে, ডবল বন্ড হতে পারে, অর্গানিক কেমিস্ট্রি তোমরা পড়েছো জানো, আর হলো ট্রিপল বন্ড হতে পারে। ওকে, এই তাহলে সিঙ্গেল বন্ড পাবো, ডবল বন্ড পাবো, আর হলো ট্রিপল বন্ড পাবো। সিগমা বন্ড কীভাবে পাবো? যখন কোনো মৌল পরস্পরের সঙ্গে সিগমা বন্ড দ্বারা, অর্থাৎ সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে, সিঙ্গেল বন্ড, এই সিঙ্গেল বন্ডটা হলো সিগমা বন্ড হয়। ওকে, ডবল বন্ডের মধ্যে একটা কি হবে? 1 হলো সিগমা। আচ্ছা, সিগমার চিহ্নটা হলো এরকম, একটা সিগমা বন্ড হবে, আর হলো 1 হলো পাই বন্ড হয়, একটা হলো পাই বন্ড হবে। ট্রিপল বন্ডের মধ্যে কি হবে? 1 সিগমা আর হলো 2 হবে পাই। এখানে একটা সহজভাবে মনে রাখা যায়, মনে রাখবে যে সিগমা বন্ড হচ্ছে সিঙ্গেল থাকবে। ওকে, আর বাকি কি হবে? পাই বন্ড হবে। মানে সিঙ্গেল যখন বন্ড হচ্ছে তখন তো সিগমাই হচ্ছে, ডবল বন্ডের ক্ষেত্রে একটা সিগমা থাকতেছে, সিগমা কোথাটা? সিঙ্গেল, এভাবে মনে রাখো। আর ট্রিপল বন্ডের ক্ষেত্রে দুটো কি হচ্ছে? পাই হচ্ছে, একটা সিগমা, এখানেও একটা থাকবে, শুধু সিঙ্গেল থাকতেছে। ওকে, তাহলে আশা করছি তোমরা মনে রাখতে পারবে। তাহলে এখন আমাদের কি হচ্ছে? এখানে সিগমা বন্ডের সংখ্যা বের করতে হবে। তাহলে এগুলো কি? ডবল বন্ড, ডবল বন্ড কি না? তাহলে ডবল বন্ডে আমি কি বললাম, যে ডবল বন্ডে একটা সিগমা থাকবে, একটা পাই। তাহলে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা। তাহলে সিগমা বন্ড কয়টা পেলাম? সিগমা বন্ড পাবো এখানে আমি 3টা সিগমা। ওকে, তাহলে 3টা সিগমা বন্ড। লন পেয়ার আছে কি? আচ্ছা, লন পেয়ার জিনিসটা আবার কি? এটাও জানতে হচ্ছে। লন পেয়ারটা বলে দিচ্ছি। লন পেয়ার কাদের বলি?
লোন পেয়ার মানে বুঝতেই পারছো, অর্থাৎ যে ইলেকট্রনটার সঙ্গে কোনো বন্ধন যুক্ত থাকে না, লোন থাকে মানে আলাদা থাকে, একাই থাকে। ওকে, লোন পেয়ার সাপোজ আমরা জলের সংকেত জানি, ওয়াটার, এটা হলো জলের সংকেত। তাহলে জলের যদি আমি স্ট্রাকচার লিখি, অক্সিজেন, অক্সিজেন মাঝখানে থাকে আর হলো হাইড্রোজেন, দুই দিকে দুটো হাইড্রোজেন। ওকে, তাহলে লোন পেয়ার কিভাবে বের করা যায়? লোন পেয়ার বের করার নিয়ম হলো, হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন আছে, যেহেতু হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা, তাহলে হাইড্রোজেন তার একটা ইলেকট্রন কি হচ্ছে, একটা অক্সিজেনের সঙ্গে বন্ড করেছে। ওকে, তাহলে দুটো, এখানে দুটো অক্সিজেনের দুটো ইলেকট্রন দুটো হাইড্রোজেনের সঙ্গে বন্ড করেছে, কিন্তু কোন ইলেকট্রনগুলো বন্ড গঠনে অংশগ্রহণ করে? ভ্যালেন্স ইলেকট্রনগুলো, অর্থাৎ কোনো একটা মৌলের বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। মানে যখন অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কি হচ্ছে, জল গঠন হচ্ছে। হ্যাঁ, সো এরা কি হচ্ছে, পরস্পরের মধ্যে বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করার সময় কোনো মৌলের কি হচ্ছে, বাইরের কক্ষে, সর্ববহিস্থ যেটা কক্ষ, সেটাকে আমরা ভ্যালেন্স মানে যোজ্যতা কক্ষ বলি বা ভ্যালেন্স শেল বলা হয়, সেই কক্ষের ইলেকট্রনগুলো কী করে পরস্পরের মধ্যে তাদের মধ্যে বন্ড তৈরি করে। তো ভ্যালেন্স, এই যে ভ্যালেন্স ইলেকট্রনটা বের করা, সেটা কিন্তু জানতে হবে। সেটা কিভাবে বের করা হয় আমরা জেনেছি খুব 9-10 ক্লাস থেকে, যে 2n², 2n², nটা কি হচ্ছে, কক্ষের সংখ্যা। তাহলে অক্সিজেনের টোটাল ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হলো 8, বা ইলেকট্রন সংখ্যা 8টা। প্রথম কক্ষে দুটো থাকে, বাইরের কক্ষে থাকে হলো 6টা ইলেকট্রন। তাহলে দুটো ইলেকট্রন হচ্ছে বন্ড গঠন করেছে, আর এখানে 4টা ইলেকট্রন আসে। ওকে, 4টা ইলেকট্রন আসে মানে লোন পেয়ার কীভাবে হিসাব করব, ইলেকট্রন 4টা, কিন্তু দুটো ইলেকট্রনকে মিলে হচ্ছে একটা লোন পেয়ার বলে। ওকে, পেয়ার মানে কি, জোড়া। পেয়ার মানে কি, কথাটার অর্থ কি, জোর। তাহলে দুটো ইলেকট্রন মানে একটা লোন পেয়ার, এখানে দুটো ইলেকট্রন মানে একটা, মানে এখানে কয়টা লোন পেয়ার আছে? তাহলে তাহলে দুটো লোন পেয়ার আছে, 2 লোন পেয়ার, 2 লোন পেয়ার। এখানে ভুল হতে পারে, অনেকে হয়তো বলে 4টা লোন পেয়ার। লোন পেয়ার মানে দুটো ইলেকট্রনকে একটা, মানে দুটো মিলেই তো কি হবে, এক জোড়া হবে না, তাহলে দুটো লোন পেয়ার হবে। ওকে, এইভাবে লোন পেয়ার বের করা হয়। লোন পেয়ারও শর্ট কোশ্চিন হয়। হ্যাঁ, আগে হতো এই ধরনের কোশ্চিন, কিন্তু এখন যেহেতু কম্পিটিশন লেভেল খুব হাই হয়ে গেছে, এই লোন পেয়ার বের করা শুধু হয় না, বা রিসেন্ট, হ্যাঁ, লোন পেয়ার বের করাও কোশ্চিন আসতেছে, যে কোনো কম্পাউন্ড থেকে লোন পেয়ার এভাবে বের করতে হয়। তাহলে এখন আমি এখানে যদি দেখাই, তাহলে এই কম্পাউন্ডের মধ্যে দেখো, বা এটা একটা মূলক, অ্যাকচুয়ালি রেডিকেলস, যেহেতু এখানে আয়ন, ওকে, বা আয়নও বলতে পারি, যেহেতু এখানে ঋণাত্মক চিহ্ন আছে। ওকে, সো এখানে কি লোন পেয়ার আছে? দেখো, যেহেতুগুলো এখানে 6টা ইলেকট্রন ছিল, 6টা ইলেকট্রন কি হচ্ছে, বন্ড তৈরি করেছে, এখানে এক্সট্রা কোনো ইলেকট্রন নেই। বুঝতে পারছো? বুঝতে পারছো কি না? আই থিঙ্ক ক্লিয়ার, বুঝতে পেরেছো। দেখো, এই যে 6টা ইলেকট্রন কি হচ্ছে, অক্সিজেনের সঙ্গে সবাই কি করে হচ্ছে, বন্ড করেছে। তাহলে এক্সট্রা কোনো ইলেকট্রন নেই। যদি থাকতো তাহলে আমরা লোন পেয়ার কাউন্ট করতাম। তাহলে আমার শুধু কি হচ্ছে, এখানে আমি 3টা সিগমা বন্ড পেলাম। ওকে, 3টা সিগমা বন্ড পেয়ে গেছি। আমি সূত্র কি লিখছি, যে হাইব্রিডাইজেশনের হাইব্রিডাইজেশন হলো টোটাল সিগমা বন্ড, টোটাল সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। ওকে, টোটাল সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। তাহলে এখানে তো সিগমা বন্ড কটা পেলাম, 3টা সিগমা বন্ড। ওকে, আর লোন পেয়ার হলো 0। তাহলে আমার সংখ্যাটা কত আসলো, 3 আসলো। তাহলে 3 যে সংখ্যাটা, তাহলে আমি কি পাবো, sp2। ওকে, sp2 পাচ্ছি। হাইব্রিডাইজেশন, তাহলে এই যে N3- হাইব্রিডাইজেশন কি, sp2। এভাবে বের করতে হয়। আশা করছি তোমরা বুঝতে পারছো। তার আগে এই যে বেসিক জিনিসগুলো, এগুলো কিন্তু বেসিক নয়, এই জিনিসগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো
তোমাদের বেসিক যে এর আগের যেসব বেসিক জিনিস সেগুলো জানার পরে এইসব জিনিসগুলো জানতে হবে আগে। তাহলে এই নিয়ম অনুসারে তোমরা যে কোনো কম্পাউন্ডের যে কোনো মূলকের ক্ষেত্রেও, হ্যাঁ, আয়নের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন খুব সহজে বের করতে পারবে। আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, NO2 প্লাস। NO2 প্লাস এর হাইব্রিডাইজেশন বের করব। প্রথম কি করতে হবে, টোটাল অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমটার কি করব, টোটাল ভ্যালেন্স শেলের ইলেকট্রনটা, ওকে। তাহলে এখানে 5টা নাইট্রোজেনে 5টা থাকে, কিন্তু চার্জটা দেখবে, এর চার্জ কত আছে এখানে, পজিটিভ। একটা মনে রাখবে, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন সমান এই যে সেন্ট্রাল অ্যাটমটার ভ্যালেন্স ইলেকট্রন 5টা, হ্যাঁ, চার্জ যখন পজিটিভ থাকবে তখন কি হবে, পজিটিভ মানে কি, একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, ইলেকট্রনের আধান কি, নেগেটিভ। তাহলে নেগেটিভ এখানে কমে গেছে, সেজন্য কী হয়েছে, পজিটিভ হয়ে গেছে, একটা নেগেটিভ কমে গেছে, একটা পজিটিভ হয়ে গেছে, ওকে। মানে একটা ইলেকট্রন বাদ যাবে এখান থেকে, তাহলে হয়ে যাবে 4টা। আর যখন নেগেটিভ থাকবে তখন কি হচ্ছে, একটা ইলেকট্রন বাইরে থেকে এখানে ঢুকতেছে, বেশি হয়ে যাচ্ছে, ওকে, তখন সেই জন্য নেগেটিভ চার্জ থাকলে অ্যাড হয়ে যায়, তাহলে 4 হয়ে গেল। সো 4 পেয়ে গেলাম। এখন আমি কি করব, গঠনটা করব, ওকে। গঠন খুব সহজে করতে পারবে, কারণ এটা গঠনটা করলে জাস্ট খালি সেন্ট্রাল অ্যাটমটা লিখবো, এবং আমি কত পেয়েছি, সংখ্যাটা 4 পেয়েছি, 4টা ইলেকট্রন পেয়ে গেছি ভ্যালেন্স শেলে। তাহলে 4টা ইলেকট্রন তুমি এখানে ডট ডট, ইলেকট্রনগুলোকে ডট ডট দিয়ে প্রকাশ করা হয়, ওকে, 4টা ইলেকট্রন। তাহলে অক্সিজেন কটা আছে, 2টো অক্সিজেন আছে, সোজা। আর চার্জটা তোমাকে চার্জের কথা এখানে ভাবতে হবে না, এটা হলো সব থেকে শর্টকাট নিয়ম। এছাড়াও অনেক আরও 2-3টে নিয়ম আছে, ওকে, 2-3টে নিয়ম আছে আরও জানা আমার, সেগুলোও শর্টকাট, কিন্তু এটা বেস্ট, সব থেকে শর্ট। তাহলে দেখো, এই যে অক্সিজেন, আর আমরা কি জানি যে অক্সিজেন হচ্ছে দুটো বন্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে ইলেকট্রনগুলো কি হচ্ছে, অক্সিজেনের সঙ্গে বন্ড গঠন করছে, এখানে এক্সট্রা কোনো ইলেকট্রন নেই। তাহলে আমরা কি বের করব, সিগমা বন্ড, এখানে তাহলে সিগমা বন্ড কটা, 2টো সিগমা বন্ড। লন পেয়ার তো নেই, লন পেয়ার আছে, নেই, সিগমা বন্ড বের করলাম, নিয়ম বললাম, তাহলে এখানে হাইব্রিডাইজেশন কি হয়ে যাবে, ডাইরেক্ট SP, ওকে, SP হবে, SP হবে কি না, 2 মানে কি, যে আমি লিখে এইখানে তার আগে এটা মনে রাখতে হবে, হ্যাঁ, 2টো সাবশেল মানে 2, আমি সিগমা বন্ডের সংখ্যা পেলাম কত, 2, লন পেয়ার তো নেই 0, তাহলে হাইব্রিডাইজেশন হলো 2। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলোতে দেখবে এই নিয়ম ফলো করে কত তাড়াতাড়ি করতে পারো, খুব তাড়াতাড়ি করতে পারবে, 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে করতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তারপর আরেকটা নিচ্ছি, NH4 প্লাস, ওকে। NH4 প্লাস, প্রতিটার মধ্যে চার্জ থাকতেছে, এগুলো একটু হাই লেভেলের, এই বইয়ে যেসব কোশ্চিনগুলো আসছে, আমি PMTর বা নিটের কোশ্চিন নেবো এরপরে, এই 3টার পর দেখো, এটার হাইব্রিডাইজেশন বের করবো কীভাবে। হাইব্রিডাইজেশনে আমাকে কি জানতে হবে, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে 5টা থাকে, এখানেও কি হয়ে যাচ্ছে, একটা বাদ চলে যাচ্ছে, আমি 4 পেলাম সংখ্যাটা, তাহলে নাইট্রোজেনের সেন্ট্রাল অ্যাটম, তাহলে 4টা ইলেকট্রন লিখবো। এখানে দেখো 4টা হাইড্রোজেন আছে, আচ্ছা, আমরা নিয়ম কি শিখেছি, যে হাইড্রোজেন আবার কি হচ্ছে, এক সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে দেখো 4টা হাইড্রোজেন 4টা ইলেকট্রনের সঙ্গে বন্ড গঠন করেছে, এখানে এক্সট্রা কোনো ইলেকট্রন নেই। আবার সিঙ্গেল বন্ডগুলো কি হয়, সিঙ্গেল বন্ডগুলো হচ্ছে সিগমা বন্ড হয়, তাহলে এখানে কয়টা সিগমা বন্ড, 1 2 3 4, 4টা হলো সিগমা বন্ড, ওকে, 4টা সিগমা বন্ড, তাহলে হাইব্রিডাইজেশন পেলাম আমি 4, তাহলে 4 মানে কত, SP3, 3টা P সাবশেল আর হলো একটা S সাবশেল। তাহলে এইভাবে যে কোনো, আমি এখন এই যে নিটের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার থেকে দেখো আমি করে দেখাচ্ছি, হাইব্রিডাইজেশনের কোশ্চিন, কমন কোশ্চিন, আর এখানকার আমি সব টপিক করাবো, যে
বন্ড অ্যাঙ্গেল, বন্ড অর্ডার খুব তাড়াতাড়ি কীভাবে বের করবে। হাইব্রিডাইজেশন আমি যে এই নিয়মটা করলাম, জাস্ট তোমরা এই নিয়ম অনুসারে করবে, যে কোনো কোশ্চেন করতে পারবে। ওকে, হাইব্রিডাইজেশন এই যে কোশ্চেনটা দেখো বলছে কোনগুলো sp3 হাইব্রিডাইজেশনে আছে। ওকে, নিট 2013 সালে আসছে। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং পেয়ার বোথ দ্য স্পিসিস হ্যাভ sp3 হাইব্রিডাইজেশন। sp3 হাইব্রিডাইজেশনে আছে কোনগুলো, এদের মধ্যে সেগুলো বের করতে বলছে। তাহলে এখানে যদি দেখি কি কি কম্পাউন্ড দিয়েছে যৌগুলো, সেগুলো লিখতে হবে। এখানে আমি সব লিখে দিচ্ছি। আচ্ছা, সবগুলোই আমি বের করে দেখাচ্ছি যে কি কোনগুলো কি হাইব্রিডেশন। SFBH2, তারপর হলো NF3H2O, আর হলো হাইড্রোজেন সালফাইড, তারপর BF3। ওকে, NF3 নিয়েছি আমি। সব এই কম্পাউন্ডগুলোর হাইব্রিডাইজেশন বের করে দেখাচ্ছি। দেখো সিলিকন। আচ্ছা, এক্ষেত্রে আমাদের যেটা মেন হচ্ছে ভ্যালেন্স শেলের ইলেকট্রন সংখ্যাটা জানতে হবে। ওকে, তাহলে আমি টোটাল ভ্যালেন্স শেল বের করবো, কত তাড়াতাড়ি হয়। সিলিকনের বাইরে হচ্ছে সিলিকন 14 নম্বর গ্রুপে থাকে, তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন থাকে সিলিকন হলো 4। ওকে, 4 আর হলো এখানে টোটাল ভ্যালেন্স শেলে 4ই হয়ে গেল। এখানে কোনো দেখো এগুলোতে কোনো চার্জ নেই, এগুলো আরও সহজ। তাহলে চার্জ ইলেকট্রন সেন্ট্রাল অ্যাটম তো সিলিকনই, হ্যাঁ, যেটা বেশি সংখ্যা থাকবে সেটা হলো সারাউন্ডিংস অ্যাটম, আর যেটা কম সংখ্যা থাকবে সেটা সেন্ট্রাল। তাহলে আমি গঠনটা দেখো করো, এটা কত সহজ। হ্যাঁ, জাস্ট 4টা ইলেকট্রন, হ্যাঁ 4টা কি হচ্ছে। আচ্ছা দেখো এখানে কোন যৌগ আছে, ফ্লোরিনটা কি একটা হ্যালোজেন মৌল। আমি নিয়ম বলে দিয়েছি যে হ্যালোজেন, অক্সিজেন আর হলো হাইড্রোজেন। ওকে, তাহলে হ্যালোজেন মৌলগুলো কি হচ্ছে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে 4টা ইলেকট্রনের সঙ্গে সিঙ্গেল বন্ড, এই যে 4টা ইলেকট্রনের সঙ্গে সিঙ্গেল বন্ড গঠন করলো। ওকে, তাহলে সিঙ্গেল বন্ডগুলো কি হয়, আবার সিগমা বন্ড হয়। তাহলে 4টা সিগমা বন্ড। ওকে, 4টা সিগমা বন্ড। এখানে লন পেয়ার আছে, লন পেয়ার নেই। ওকে, তাহলে এটা কি হয়ে গেল, sp3 হাইব্রিডাইজেশন। এটা sp3। ওকে, এটা বের করবো BH2। বেরিলিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রন টোটাল হলো, বেরিলিয়ামের হলো 4টা ইলেকট্রন, তাহলে বাইরে থাকে হচ্ছে বাইরের কক্ষে হলো 2টো। ওকে, তাহলে বেরিলিয়াম হচ্ছে 2টো ইলেকট্রন থাকে ভ্যালেন্স শেলে, তাহলে 2টো ইলেকট্রন 2টো হাইড্রোজেনের সঙ্গে বন্ড গঠন করতেছে। ওকে, হাইড্রোজেনের আর জানি আমরা হাইড্রোজেন হচ্ছে কোনো মৌলের সঙ্গে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে। এই নিয়মের মধ্যে যত কোশ্চেন সবগুলো এই নিয়মের মধ্যে আসবে। ওকে, তাহলে এখানে আবার এই সিঙ্গেল বন্ডগুলোকে কি বলি আমরা, সিগমা বন্ড বলি। তাহলে এখানে 2টো সিগমা বন্ড। ওকে, 2টো সিগমা বন্ড, সিগমার চিহ্নটা অ্যাকচুয়ালি এরকম, হ্যাঁ 2টো সিগমা বন্ড। তাহলে 2টো সিগমা বন্ড হলে কি পাবো, এটা sp2 হাইব্রিডাইজেশন। ওকে, বুঝতে পারছো। তারপর হলো NF3 হাইব্রিডাইজেশন বের করবো। NF3 নাইট্রোজেনের কয়টা ভ্যালেন্স শেলে থাকে, 5। একেবারেই সহজ। যখন চার্জ থাকবে, চার্জ থাকলে কি হচ্ছে সেগুলোর ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়, কিন্তু এগুলো তো চার্জ নেই। হ্যাঁ, 5টা ইলেকট্রন লিখে দাও। তাহলে 3টা কি আছে, ফ্লোরিন আছে। ফ্লোরিন মানে হ্যালোজেন, তাহলে 3টা ইলেকট্রনের সঙ্গে বন্ড করে দাও। ওকে, তাহলে 3টা এখানে কি হলো, সিগমা বন্ড, 1টা 2টো 3টা। আর এখানে দেখো 2টো ইলেকট্রন আছে মানে একটা লন পেয়ার, মানে 3টা সিগমা বন্ড প্লাস হলো 1 লন পেয়ার। তাহলে টোটাল সংখ্যা কত পাচ্ছি, 4 মানে কত, sp3। ওকে, খুব একবারে খুব বলবো গুরুত্বপূর্ণ, মানে কি বলবো হাই কোয়ালিটি এই
ট্রিক তোমরা কোথাও পাবে না। হ্যাঁ, সো নেক্সট আমাদের যে কম্পাউন্ডটা দেখো, জল নয়, NF3 আচ্ছা NF3 করলাম, ওকে, NF3 তো করলাম, ওয়াটার জলের, এটা হলো জলের সংকেত, আমরা জানি জলের ক্ষেত্রে এখানে সেন্ট্রাল অ্যাটম কত, অক্সিজেনের বাইরের কক্ষে বা ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রন থাকে। তার আগে এখানে কি হাইড্রোজেন আছে, তাহলে 6টা ইলেকট্রন লিখছি, 2 6। আচ্ছা, হাইড্রোজেন আছে দুটোর সঙ্গে বন্ড করে দিচ্ছি, দেখো তাহলে দুটোর সঙ্গে দুটো বন্ড হয়ে গেলো, দুটো মানে সিগমা বন্ড, আর হলো দুটো লন পেয়ার আছে, দেখো 1 জোড়া 2 জোড়া, তাহলে দুটো লন পেয়ার, 2 সিগমা আর হলো 2 লন পেয়ার। সংখ্যা তাহলে কত পেলাম, 2 2 4 সংখ্যা, তাহলে 4 মানে কত, sp3। জলের যে হাইব্রিডাইজেশন সেটা হলো sp3। ওকে, আমার মনে হয় এর সঙ্গে তোমরা লন পেয়ার বের করার নিয়মটা শিখে গেলে। ওকে, তারপরে কম্পাউন্ডটা কি আছে, হাইড্রোজেন সালফাইড। দেখো হাইড্রোজেন সালফাইডের বের করছি। হাইড্রোজেন এখানে সেন্ট্রাল অ্যাটম কি, সালফারের বাইরে কত থাকে, 6টা ইলেকট্রন থাকে ভ্যালেন্স শেলে, তাহলে 6টা লিখবো। যদি বেসিক জেনে না থাকো কমেন্টে জানাবে। ওকে, মানে যে ভ্যালেন্স শেল কীভাবে বের করতে হয়, ভ্যালেন্স শেলের ইলেকট্রন এত সহজভাবে বোঝাবো, একবার পরিষ্কার, একবার কোনো ডাউট থাকবে না। হ্যাঁ, ক্লিয়ার থিওরি, কিন্তু আমি এখন পরীক্ষার সামনে, সেই জন্য এগুলো শুধু অ্যান্সার করতে হবে, কারণ এখন থিওরি পড়ার সময় নেই। সেই জন্য যেসব ছাত্রছাত্রী মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে তাদের জন্য তৈরি করছি। ওকে, তাহলে এখানে দেখো, এখানে সিগমা বন্ড দুটো, এখানেও দুটো লন পেয়ার, মানে দুটো সিগমা আর হলো দুটো লন পেয়ার। এখানেও কথা বললাম 4, এখানেও এটারও মানে হাইব্রিডেশন sp3। ওকে, সংখ্যাটার সঙ্গে মিলেছে। তারপরে লাস্ট কম্পাউন্ড কী ছিল আমাদের, bf3। এই যৌগগুলোই আসে ঘুরে ফিরে। ওকে, bf3 হলো ব্রন ট্রাইফ্লোরাইড। হ্যাঁ, তাহলে সেন্ট্রাল অ্যাটম হলো বোরনের হচ্ছে টোটাল ইলেকট্রন হলো 5টা, বাইরের কক্ষে থাকবে তাহলে 3টে থাকে টোটাল। ওকে, 3টা দেখছি, 3 দিকে 3টাই ফ্লোরিন আছে আবার, তাহলে 3টা ইলেকট্রন 3টা ফ্লোরিনের সঙ্গে যুক্ত থাকলো, তাহলে সিগমা বন্ড হলো 3টা সিগমা বন্ড, লন পেয়ার নেই এখানে, তাহলে এখানে 3 সংখ্যা পেয়েছি, 3 মানে হচ্ছে sp2। তাহলে এইভাবে আমরা যে কোনো ইনঅর্গানিক কম্পাউন্ডগুলোর কি হচ্ছে হাইব্রিডেশন বের করতে পারি, এবং লন পেয়ার আমি বলে দিলাম লন পেয়ারও কীভাবে বের করতে হয়। তাহলে আশা করছি তোমরা এখান থেকে একটা কোশ্চেন নিট পরীক্ষায় বা জেইতে কমন পেয়ে যাবে শিওর। ওকে, যেসব ছাত্রছাত্রী এই ভিডিওটা তোমরা যদি দেখে থাকো, নিট পরীক্ষার ছাত্রছাত্রী এবং ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রী, তাহলে তোমরা বুঝতে পারতেছ। ওকে, আর বেসিক কনসেপ্ট যদি না জানা থাকে থিওরি, তাহলে সেগুলো তোমাদের এখন নিজেই পড়ে নিতে হবে আর কমেন্টে জানাতে পারো। ওকে, নেক্সট ভিডিওতে আমি এই কেমিক্যাল বন্ডিংয়েরই একটা অন্য টপিক নিয়ে আসবো, যে অনেক টপিক আছে এখানে, কারণ এই চ্যাপ্টারটা হলো কেমিস্ট্রির একটা এত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ওকে, আর কেমিস্ট্রি ভালো পারার জন্য কেমিক্যাল বন্ডিংকে ভালোভাবে, যে অধ্যায়টা ভালোভাবে পুরো শিখতে হবে। এখান থেকে 5 থেকে 6টা কোশ্চেন তো এই চ্যাপ্টার থেকেই আসবে, কিন্তু এই চ্যাপ্টারের সাহায্যে, মানে এই চ্যাপ্টারটাকে ভালোভাবে জানলে তুমি কেমিস্ট্রিটা পুরো বুঝতে পারবে ভালো। আর প্রায় এই চ্যাপ্টারের কনসেপ্ট থেকেই প্রায় 10 থেকে 12টা কোশ্চেন মানে নিট পরীক্ষায় সলভ করতে পারবে। ওকে, কারণ এটা কেমিস্ট্রি মানে রসায়ন বিজ্ঞানের মেইন একটা ভিত চ্যাপ্টার। হ্যাঁ, রসায়ন বিজ্ঞানের যদি বলি 3-4টা চ্যাপ্টারকে ভালোভাবে যদি জানো, তাহলে কেমিস্ট্রি তোমার কাছে একবারেই অনেকটা ইজি হয়ে যাবে। বেসিক যে চ্যাপ্টার অ্যাটম স্ট্রাকচার, পর্যায় সারণী, যা ওকে, যে এটা পর্যায় সারণী চ্যাপ্টার বা পিরিয়ডিক টেবিল যেটাকে বলি, আর হলো কেমিক্যাল বন্ডিং। ওকে, এই 3টা চ্যাপ্টার কেমিস্ট্রির বেসিক, এবং খুব এগুলো কনসেপচুয়াল জিনিস আছে এই চ্যাপ্টারগুলোতে, যা তোমাকে হচ্ছে পুরো কেমিস্ট্রিটাকে ভালোভাবে বোঝার জন্য মানে সাহায্য করে এই চ্যাপ্টারগুলো। আর প্রতিটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো থেকে মানে 3টা চ্যাপ্টার মিলে প্রায় 12 থেকে 13টা কোশ্চেন কম্পিটিশন পরীক্ষায় আসে। ওকে, ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার পরীক্ষায়। সো নেক্সট
ভিডিওতে আমি একটা আবার গুরুত্বপূর্ণ এই ধরনের টপিক আলোচনা করব, বন্ড ওয়ার্ডার। ওকে, বন্ড ওয়ার্ডার নিয়ে আলোচনা করব। তাহলে আচ্ছা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, হ্যাঁ। আর পাশে যে বেল বোতাম সেটা প্রেস করে রাখো, পরবর্তী ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তাহলে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।